এক হতদরিদ্র কাঠুরে রহিমের সংসারে নেমে এসেছিল এক ব্যাখ্যাহিত নীরব ক্ষুধা, যে ক্ষুধা শুরু হয়েছিল সামান্য অতৃপ্তি দিয়ে, কিন্তু ধীরে ধীরে তা এক রাক্ষসী আধারে পরিণত হচ্ছিল, যা তার পুরো পরিবারকে জীবন্ত কঙ্কালে পরিণত করতে চলেছিল। গ্রামের আর 5টা সাধারণ দিনের মতোই ছিল সবকিছু, কিন্তু প্রতিবার খাবার খাওয়ার পরই তাদের শরীর আরও ভেঙে পড়ছিল। মনে হতো যেন কোনো অদৃশ্য শক্তি তাদের খাবার থেকে সমস্ত পুষ্টি শুষে নিচ্ছে, তাদের জীবনের রস শুষে নিয়ে পরিণত করছে এক জীবৃত্ন সত্তায়। এই রহস্যের সমাধান খুঁজতে গিয়ে রহিম এমন এক সত্যের মুখোমুখি হয় যা জাগতিক কোনো যুক্তিতে ব্যাখ্যা করা যায় না। ভালোবাসার পবিত্র আবরণের আড়ালে লুকিয়ে থাকা এক শীতল আদিম প্রতিশোধের গল্প, যার শিকড় লুকিয়েছিল প্রকৃতির বুকে করা এক গভীর ক্ষমার অযোগ্য ক্ষতের মধ্যে। গল্পে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানান আপনি কোথা থেকে গল্পটি শুনছেন। গল্পের শুরুটা কয়েক মাস আগের এক মেঘলা সকাল থেকে। রহিম শেখ গ্রামের এক প্রান্তে তার জীর্ণ কুটিরে বাস করত স্ত্রী আমিনা আর একমাত্র ছেলে 7 বছরের কামালকে নিয়ে। অভাব তাদের নিত্য সঙ্গী। রহিম জঙ্গলে কাঠ কেটে যা আয় করত তাতে কোনো মতে দিন চলত, কিন্তু তার ভালোবাসায় কোনো কমতি ছিল না। কামাল ছিল তার চোখের মণি। ছেলের মুখের এক চিলতে হাসির জন্য সে সব কিছু করতে পারত, কিন্তু ইদানিং সেই হাসিটাই মিলিয়ে যাচ্ছিল। দিনের পর দিন কাজ না থাকায় ঘরে চাল বাড়ন্ত। আমিনার মুখেও চিন্তার কালো মেঘ। কামাল প্রায়ই খাবারের জন্য বায়না করত, আর রহিম ছেলের সেই ক্ষুধার্ত মুখটা দিকে দেখে অসহায় বোধ করত। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। একদিন দুপুরে কামাল উঠোনে খেলতে খেলতে ক্ষুধার জ্বালায় মাটিতে লুটিয়ে পড়ল। আমিনা ছুটে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। রহিমের মনে হলো যে তার বুকের ভেতরে কেউ যেন ধারালো ছুরি দিয়ে চিড়ে দিচ্ছে। সে আর সহ্য করতে পারল না। কুরুলটা কাঁধে নিয়ে এসে বেরিয়ে পড়ল। তার মাথায় তখন একটাই চিন্তা, যে কোনো মূল্যে তাকে আজ খাবার জোগাড় করতেই হবে। গ্রামের শেষ মাথায়, যেখানে মানুষের আনাগোনা প্রায় নেই, সেখানে দাঁড়িয়েছিল এক শতবর্ষী বট গাছ। গাছটা এত বিশাল ছিল যে তার ডালপালা পুরো একটা এলাকা জুড়ে ছাতার মতো বিছিয়ে থাকত। গ্রামের সবাই ওই গাছটাকে সম্মিহ করে চলত। মুরব্বীরা বলতো, ওটা শুধু গাছ নয়, ওটা জঙ্গলের আত্মা। ওর ডালে পাখিরা নয়, পূর্বপুরুষদের আত্মারা এসে বসে। তারা বলতো, ওই গাছের একটা পাতা ছিঁড়লেও অমঙ্গল হয়, আর ডালে আঘাত করলে পুরো বংশ নির্বংশ হয়ে যায়। কিন্তু সেদিন রহিমের কানে এসব কোনো কথাই প্রবেশ করছিল না। তার চোখের সামনে শুধু ভাসছিল কামালের ক্ষুধার্ত ফ্যাকাশে মুখ। এসব কুসংস্কার। সে বিড়বিড় করে নিজেকেই বোঝালো, এই মোটা ডালটা কেটে বাজারে বিক্রি করতে পারলে অন্তত 1 সপ্তাহের চাল ডালের ব্যবস্থা হবে। গভীর রাতে যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন, সে একাই গিয়েছিল সেই গাছের নিচে। চারপাশ ছিল কবরের মতো নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাক যেন ভয়ে থেমে গেছিল। চাঁদের আলো গাছের পাতা ভেদ করে মাটিতে অদ্ভুত সব ছায়ার নকশা তৈরি করেছিল। রহিমের ডা ছমছম করছিল, কিন্তু সে মনকে শক্ত করল। কুরুলের প্রথম ঘাত গাছের ডালে পড়ার সাথে সাথেই যেন পুরো জঙ্গল যন্ত্রণায় কেঁপে উঠল। একটা অদ্ভুত শীতল হাওয়া তার ঘাড়ের পাশ দিয়ে বয়ে গেল, যেন কেউ তার কানের কাছে বরফ শীতল নিঃশ্বাস ফেলল। তার মনে হয়েছিল যেন হাজার হাজার অদৃশ্য চোখ অন্ধকারের ভিতর থেকে তাকে দেখছে। সে ভয় পেয়েও কাজ থামায়নি। তার কুরুলের প্রতিটা ঘাত যেন শুধু গাছের শরীরেই নয়, প্রকৃতির এক প্রাচীন সত্তার বিশ্বাসে ও ধৈর্যে আঘাত হানছিল। ডালটা কেটে কাঁধে নিয়ে সে একবারও পিছন ফিরে না তাকিয়ে হনহন করে বাড়ির দিকে হেঁটেছিল। কিন্তু রহিম জানত না তার এই এক ভুলের মাসুল তাকে কিভাবে দিতে হবে। সে গাছের শরীর থেকে শুধু একটা ডালই কাটেনি, বরং প্রকৃতির এক প্রাচীন সত্তার বিশ্বাস ও ধৈর্যে আঘাত এনেছিল। সেই রাত থেকেই তাদের জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। তবে অভিশাপটা সরাসরি আসেনি, এসেছিল এক মায়াবী নিষ্পাপ রূপ ধরে। কয়েকদিন পরের এক ঝড় বৃষ্টির সন্ধে রহিম বাড়ি ফিরে দেখল উঠোনে তুলোর বলের মতো একটা কিছু গুটিসুটি মেরে পড়ে আছে। কাছে গিয়ে দেখল এক কিশোরী মেয়ে, বয়স 13 কি 14 হবে। পরনে ছেঁড়া ভেজা কাপড়, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমিনা মেয়েটিকে দেখে আঁতকে উঠল।
ধরাধরি করে তাকে ঘরে নিয়ে এলো। সুস্থ হওয়ার পর মেয়েটি কেঁদে কেঁদে জানালো তার নাম বন্যা। এক দূর সম্পর্কে ঠালার বাড়িতে থাকত, কিন্তু তারা তাকে তাড়িয়ে দিয়েছে। তার আর যাওয়ার কোনো জায়গা নেই। আমিনার মন কোমল গলে গেল। সে রহিমকে বলল, আহারে অনাথ মেয়ে, আমাদের যা জোটে তাই ভাগ করে খাবো। ওকে আমাদের কাছেই রাখি, আল্লাহ তো হয়তো আমাদের দিকে মুখ তুলে চাইবেন। রহিমের অভাবের সংসার, আরেকটা পেট চালানো কঠিন, কিন্তু স্ত্রীর অনুরোধ আর মেয়েটির অসহায় মুখ দেখে সে না করতে পারল না। সেই রাত থেকে বন্যা তাদের পরিবারের একজন হয়ে গেল। মেয়েটি ছিল যেন সাক্ষাৎ লক্ষ্মী। সারা দিন আমিনার সাথে ছায়ার মতো লেগে থাকত, ঘরের সব কাজ করত। তার হাতের রান্নায় যেন জাদু ছিল। সে রান্না করলেই খাবারের স্বাদ বেড়ে যেত। কামালকে সে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করত। বন্যা আসার পর থেকে রহিমের সংসারে এক অদ্ভুত শান্তি নেমে এলো। কামাল আবার আগের মতো হাসি খুশি হয়ে উঠল। আমিনার মুখেও সারাক্ষণ হাসি লেগে থাকত। কিন্তু এই শান্তির আড়ালেই ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। অদ্ভুত ব্যাপার হলো, বন্যা আসার পর থেকেই তাদের শরীরের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে লাগল। তারা খেত বেশি, কিন্তু শুকিয়ে যাচ্ছিল আরো দ্রুত। গ্রামের লোকেরা বন্যার প্রশংসায় পঞ্চমুখ। সবাই বলতো রহিম ভাগ্যবান, এমন লক্ষ্মী মেয়ে পেয়েছে। কিন্তু রহিম কোনোভাবেই হিসেব মেলাতে পারছিল না। তার মনে হতো এই শান্তির মধ্যে কোথাও একটা বড় গোলমাল আছে। একদিন রাতে সে দেখল বন্যা গভীর ঘুমে আচ্ছন্ন কামালের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দৃশ্যটা দেখতে খুব মায়াময় ছিল, কিন্তু রহিমের বুকের ভেতরটা কেঁপে উঠল। তার মনে হলো বন্যার চোখে স্বাভাবিক স্নেহের বদলে এক শীতল হিসাবী দৃষ্টি। সে ভাবল হয়তো এটা তার মনের ভুল, অতিরিক্ত চিন্তার ফল। কিন্তু দিন দিন রহিমের সন্দেহ বাড়তে লাগল। সে লক্ষ্য করল বন্যা নিজে খুব কম খায়, কিন্তু বাড়ির সবার খাওয়ার জন্য প্রায় জোর করে। আর সবাই যখন খায় তখন সে এক দৃষ্টে তাকিয়ে থাকে। তার মুখে ফুটে ওঠে এক বিচিত্র অতৃপ্ত তৃপ্তির হাসি। একদিন রহিম দুপুরে খাওয়ার পর খুব দুর্বল বোধ করছিল। সে শুয়ে পড়ার ভান করে চোখ বন্ধ করে রইল। সে দেখল বন্যা তাদের এঁঠো থালাগুলো থেকে উচ্ছিষ্ট ভাত পরম তৃপ্তিতে খাচ্ছে। কিন্তু তার খাওয়ার ভঙ্গিটা ছিল অদ্ভুত। সে যেন ভাত খাচ্ছিল না, বরং ভাতের কণা থেকে অদৃশ্য কোনো শক্তি শুষে নিচ্ছিল। এই ঘটনা দেখার পর রহিমের বুকের ভিতর সন্দেহের বীজটা এক বিশাল গাছে পরিণত হল। সে তার বন্ধু আকরামকে সব খুলে বলল। আকরাম সব শুনে চমকে উঠল এবং তাকে পাশের গ্রামের এক জ্ঞানী ফকির বাবার কাছে যাওয়ার পরামর্শ দিল। রহিম ভয়ে ভয়ে সেই ফকিরের আস্থানায় পৌঁছল। ফকির বাবা ছিলেন এক শান্ত সৌম্য চেহারার বৃদ্ধ। রহিম তার সব সমস্যার কথা খুলে বলল, কিভাবে সে গাছ কেটেছিল, কিভাবে বন্যা তাদের বাড়িতে এসেছিল, আর কিভাবে তারা দিন দিন শুকিয়ে যাচ্ছে সবকিছু। ফকির কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন, তারপর এক গভীর গম্ভীর গলায় বললেন, বাবা, তুমি প্রকৃতির এক প্রাচীন নিয়ম ভঙ্গ করেছ। ওই গাছ সাধারণ গাছ নয়, ওটা এক বনদেবীর আশ্রয়। তুমি তার শরীরে আঘাত করে তার ক্রোধ জাগিয়ে তুলেছ। তোমাদের বাড়িতে যে আশ্রয় নিয়েছে সে মানুষ নয়, সে ওই বনদেবীরই এক মায়াবী রূপ। সে তোমাদের সেবা করে তোমাদের বিশ্বাস অর্জন করেছে, আর বিনিময়ে তোমাদের জীবন রস চুরি করে নিচ্ছে। রহিম তীব্র আপত্তি করে বলল, এটা কিভাবে সম্ভব? বন্যা তো একটা নিষ্পাপ মেয়ে, সে আমাদের এত ভালোবাসে। ফকির শান্ত কণ্ঠে বললেন, শয়তানও অনেক সময় ফেরেশতার রূপ ধরেই আসে। ঠিক আছে, আমি তোমাকে সত্যিটা দেখার একটা উপায় বলে দিচ্ছি। আজ রাতে ও যখন খাবার বেড়ে দেবে, তুমি খাওয়ার আগে থালার নিচে রূপোর মুদ্রাটা রেখে দেবে। পবিত্র রূপোর সংস্পর্শে অশুভ শক্তি বেশিক্ষণ তার আসল রূপ ধরে রাখতে পারে না। তখন তুমি নিজের চোখে সব দেখতে পাবে। যদি আমার কথা সত্যি হয়, তাহলে বুঝে নিও তোমাদের জীবন রস প্রতি রাতে চুরি করা হচ্ছে। তাড়াতাড়ি কিছু না করলে প্রথমে তোমার ছেলে শেষ হবে, তারপর তোমার স্ত্রী, আর শেষে তুমি। ফকির রহিমের হাতে একটা তাবিজ দিয়ে বললেন, এটা সঙ্গে রেখো, যদি সে তোমার উপর হামলা করে আল্লাহর ইচ্ছে বেঁচে যাবে। রহিমের মাথায় তখন ঝড় বইছিল। একদিকে বন্যার মমতাময়ী মুখ, আরেকদিকে ফকিরের ভয়ঙ্কর সতর্ক বাণী। সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে মেয়েটা তাদের এত সেবা করে সেই তাদের মৃত্যুর কারণ হতে পারে। রাত নামতেই বন্যা হাসি মুখে খাবার বেড়ে দিল। রহিম কাঁপা কাঁপা হাতে
অলক্ষ্যে তার থালার নিচের উপর মুদ্রাটা রেখে দিল। সবাই খেতে শুরু করল। বন্যা একপাশে দাঁড়িয়ে তাদের খাওয়া দেখছিল। তার মুখে সেই পরিচিত হাসি। হঠাৎ তার হাসিটা বদলে যেতে লাগল। তার মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেল, চোখ দুটো জ্বলে উঠল শুকনো পাতার মতো। রহিম যা দেখল তা ছিল তার কল্পনারও বাইরে। বন্যার শরীরটা কাঁপছিল, আর তার ছায়াটা একটা বিশাল ডালপালাওয়ালা গাছের আকৃতি নিচ্ছিল। সেই ছায়াটা তাদের সবার দিকে তার অদৃশ্য শিকড় বাড়িয়ে দিচ্ছিল, যেন তাদের শরীর থেকে প্রাণটা শুষে নেবে। তারপর বন্যা এক তীব্র অমানবিক চিৎকার করে ঘর থেকে বেরিয়ে উঠোনের অন্ধকারে মিলিয়ে গেল। আমিনা আর কামাল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেল। রহিম সারা রাত সেখানেই পাথরের মতো বসে রইল। সকালে সে দৌড়ে আবার সেই ফকিরের কাছে গেল এবং কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল। ফকির গম্ভীর চোখে বললেন, আজ রাতেই এর ভয়শালা হবে, ভয় পেও না, বিশ্বাস রাখো। তিনি রহিমের হাতে কিছু শেকড় আর এক মুঠো মাটি দিয়ে বললেন, এটা সেই গাছেরই গোড়ার মাটি যাকে তুমি আঘাত করেছিলে। সে তোমার উপর ক্রুদ্ধ, কিন্তু সে প্রতিশোধ চায় না, সে চায় প্রায়শ্চিত্ত। তাকে পুরোপুরি শেষ করা যাবে না, কারণ সে প্রকৃতির অংশ। তাকে শান্ত করতে হবে। যে ডালটা তুমি কেটেছিলে সেটা নিয়ে আজ রাতেই গাছের গোড়ায় পুঁতে আসবে। তারপর নিজের কপাল মাটিতে ঠেকিয়ে নিজের ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইবে। মনে রেখো, তোমার অনুশোচনাই তোমার একমাত্র মুক্তির পথ। রহিম বাড়ি ফিরে দরজায় পৌঁছতেই দেখল ঘরের ভেতরে তার ছেলে কামাল মাটিতে পড়ে আছে, আর তার গলা পেঁচিয়ে ধরে আছে এক গাছের লতা, যা ধীরে ধীরে শক্ত হয়ে বসছে। আর তার সামনে দাঁড়িয়ে আছে বন্যা, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। রহিমের চিৎকারে দেয়াল কেঁপে উঠল। কামাল! সে ছুটে গেল। বন্যা হিসহিসিয়ে বলে উঠল, তুমি আমার শরীরে আঘাত করেছিলে, আমি তোমার বংশের শিকড় উপড়ে ফেলব। তোমার অনুশোচনা অনেক দেরিতে হয়ে গেছে। রহিম তাবিজটা মুঠোয় ধরে দোয়া পড়তে শুরু করল। প্রতিটি শব্দের সঙ্গে বন্যা যন্ত্রণায় চিৎকার করছিল, কিন্তু লাতার ফাঁস আলগা হচ্ছিল না। রহিম চিৎকার করে বলল, যদি তোমার মধ্যে সামান্য মায়াও থাকে, তাহলে আমার ছেলেকে ছেড়ে দাও, আমি আমার ভুলের শাস্তি মাথা পেতে নেব। বন্যা ঠান্ডা গলায় হেসে বলল, না, যতক্ষণ না তোমার রক্ত শুকিয়ে যাবে আমি থামব না। রহিম আর সময় নষ্ট করল না। সে দৌড়ে সেই কেটে রাখা ডালটা নিয়ে ছুটল বটগাছটার দিকে। রাত তখন 12টা। গাছের নিচে পৌঁছতেই সে দেখল পুরো গাছটাই যেন অন্ধকারে নড়াচড়া করছে। হাজার হাজার ডালপালা যেন সাপের মতো ফনা তুলে তাকে দংশন করতে আসছে। সে ভয় না পেয়ে হাঁটু গেড়ে বসল এবং সেই ডালটা মাটিতে পুঁতে দিল। তারপর দুই চোখ বেয়ে জল ফেলতে ফেলতে কপাল মাটিতে ঠেকিয়ে বলল, হে প্রকৃতির আত্মা, হে বনদেবী, আমি এক অধম ক্ষুধার্ত পিতা। আমি আমার সন্তানের মুখে খাবার তুলে দেবার জন্য না বুঝে তোমায় আঘাত করেছি। আমার ভুলের জন্য আমি লজ্জিত, আমি অনুতপ্ত। দয়া করে আমার পরিবারকে ফিরিয়ে দাও। আমার জীবনের বিনিময়ে হলেও আমার ছেলে আর মাকে বাঁচাও। তার কান্নার প্রতিটি ফোঁটা যখন মাটিতে পড়ল, গাছের গোড়া থেকে একটা স্নিগ্ধ সবুজ আলো বিচ্ছুরিত হলো। একটা শান্ত বাতাস বয়ে গেল। গাছের ডালপালাগুলো শান্ত হয়ে এলো। রহিম বাড়ি ফিরে দেখল কামালের গলার ফাঁস আলগা হয়ে গেছে, আর বন্যা ঘরের কোণে এক ছায়ামূর্তির মতো মিলিয়ে যাচ্ছে। যাওয়ার আগে সে এক ঠান্ডা কিন্তু শান্ত গলায় ফিসফিস করে বলে গেল, তোমার অনুশোচনা আজ তোমার পরিবারকে বাঁচিয়ে দিল। মনে রেখো, প্রকৃতি আঘাত করলে প্রতিশোধ নেয় না, সে শুধু তার ভারসাম্য ফিরিয়ে নিতে চায়। কয়েকদিন পর রহিমের পরিবার ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল। কামাল আবার আগের মতো খেলতে শুরু করল। আমিনার মুখেও হাসি ফিরে এলো। রহিম তার কুরুলটা নাবিশ্বত তুলে রাখল। সে কাঠুরে থেকে পরিণত হল এক বনমালীতে। সে প্রতিদিন সকালে সেই বটগাছের গোড়ায় পানি দিত আর তার যত্ন নিত। আর গ্রামের লোকেরা বলতো, যে মানুষটা একদিন লোভের বশে প্রকৃতির শত্রু হয়েছিল, সেই মানুষটাই এখন তার সবচেয়ে বড় বন্ধু আর পাহারাদার হয়ে গেছে। তার অনুশোচনার অশ্রু শুধু তার পরিবারকেই বাঁচায়নি, তাকে এক নতুন জীবন দান করেছিল। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান গল্পটি সম্পর্কে আপনার মতামত। পরের গল্পটি শুনতে বাম পাশের বক্সে ক্লিক করুন। ধন্যবাদ।